টেক দুনিয়ার আজকের কয়েকটা খবর নিয়ে একটু গভীরে যাওয়া যাক। হ্যাঁ চলুন। আমরা টেক ওয়ার্ল্ড বাংলাদেশের কিছু প্রতিবেদন দেখছিলাম। আচ্ছা, প্রথম নজরে তো মনে হতে পারে এগুলো সব আলাদা আলাদা ঘটনা। চলুন তাহলে একদম সাধারণ একটা বিষয় দিয়ে শুরু করি, যা আমরা প্রায় সবাই ব্যবহার করি, হোয়াটসঅ্যাপ। অবশেষে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি নিয়ে যাওয়াটা যে কি একটা ঝক্কি ছিল, মানে যারা করেছে তারাই জানে। হ্যাঁ, ওটা একটা বিরাট সমস্যা ছিল। এখন শুনছি প্রক্রিয়াটা নাকি একদম সহজ হয়ে গেছে। এটা ব্যক্তিগতভাবে আমার জন্য তো একটা বিশাল স্বস্তির খবর। অনেকের জন্যই। ফোন বদলাতে গেলে মনে হতো পুরনো সব স্মৃতি, ছবি, জরুরি মেসেজ সব বুঝি গেল। আপনার কি মনে হয়, এটা কি শুধুই একটা ছোট্ট টেকনিক্যাল আপডেট, নাকি এর চেয়েও বড় কিছু? স্বস্তির তো বটেই, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে দেখুন। কি রকম? এই যে এতদিন ধরে বিষয়টা এত জটিল করে রাখা হয়েছিল, সেটা কিন্তু ইচ্ছে করেই। ইচ্ছে করে? হ্যাঁ, প্রযুক্তি কোম্পানিগুলো চায় আমরা তাদের তৈরি করা দেওয়ালের ভেতর, অর্থাৎ তাদের ওয়ার্ল্ড গার্ডেনের মধ্যেই থাকি। একবার আইফোনে এলে যেন আর অ্যান্ড্রয়েডে ফিরতে ইচ্ছে না করে, বা উল্টোটা। ও আচ্ছা। এই দেওয়াল ভাঙাটা তাদের ব্যবসায়িক নীতির ঠিক পক্ষে যায় না। তার মানে ওরা এতদিন আমাদের একরকম জিম্মি করেই রেখেছিল, এখন হঠাৎ এত উদার হয়ে গেল কেন? উদারতা ঠিক নয়, বলা ভালো বাধ্য হচ্ছে। বাধ্য হচ্ছে। একদিকে ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে এই দাবি জানিয়ে আসছে, অন্যদিকে ইউরোপ সহ বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলো বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর একটা চাপ তৈরি করছে। রাইট, ডেটা পোর্টেবিলিটি নিয়ে। একদম, যাতে তারা ব্যবহারকারীদের ডেটার উপর তাদের নিজেদের আরও বেশি নিয়ন্ত্রণ দেয়। সুতরাং এটাকে ব্যবহারকারীর স্বাধীনতার দিকে একটি ছোট জয় বলা যেতে পারে। তবে এটা কোম্পানিগুলোর উপহার নয়, বরং আদায় করে নেওয়া একটা অধিকার। দারুণ একটা দৃষ্টিভঙ্গি। সুবিধার আড়ালে যে এমন একটা ব্যবসায়িক খেলা চলে, সেটা আমরা অনেক সময় খেয়াল করি না। সুবিধার কথা যখন উঠলই, তখন আরেকটা খবরে আসি। ChatGPT এখন অ্যাপল মিউজিকের সাথে জুড়ে গেছে। হ্যাঁ, এটাও খুব ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট। মানে আমি এখন ChatGPT-কে বলতে পারবো, আজ বৃষ্টি পড়ছে, আমার জন্য একটা মন ভালো করা গানের প্লেলিস্ট বানিয়ে দাও। আর ও সাথে সাথে অ্যাপল মিউজিক থেকে গান খুঁজে প্লেলিস্ট বানিয়ে দেবে। এটা তো দারুণ ব্যাপার। অবশ্যই দারুণ। এটা প্রমাণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু একটা তথ্য খোঁজার টুল নয়। না, একদমই না। এটা আমাদের ডিজিটাল জীবনের অপারেটিং সিস্টেম হয়ে উঠছে। গান শোনা, সিনেমা দেখা, এমনকি কেনাকাটা করা, সব কিছুর জন্যে আমরা হয়তো ভবিষ্যতে এআইকে একটা ইন্টারফেস হিসেবে ব্যবহার করব। অ্যাপেলের জন্য লাভ হলো তাদের মিউজিক প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা আরও বেশি সময় কাটাবে, আর ওপেন এআইয়ের লাভ হলো তাদের ChatGPT আমাদের দৈনন্দিন জীবনে আরও ইন্ডিসপেন্সেবল বা অপরিহার্য হয়ে উঠবে। কিন্তু দাঁড়ান, এখানে একটা অন্য প্রশ্নও তো আসছে। বলুন। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড গার্ডেন থেকে বেরোনোর কথা বলছিলাম, আর এখানে কি আমরা নিজেদের অজান্তেই একটা নতুন ধরনের দেয়ালের ভেতর ঢুকে পড়ছি না? খুব ভালো একটা পয়েন্ট। এখানে আমার গানের রুচি, আমার পছন্দ অপছন্দ সবকিছু একটা এআই তৈরি করে দিচ্ছে। আমার নিজের আবিষ্কারের আনন্দটা কি তাহলে হারিয়ে যাবে? এটাই হলো বিলিয়ন ডলারের প্রশ্ন। একদিকে এআই আমাদের জীবনকে সহজ করছে, আমাদের পছন্দ অনুযায়ী সবকিছু সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ। অন্যদিকে এটা আমাদের একটা অদৃশ্য ফিল্টার বাবেলের মধ্যে আটকে ফেলছে, যেখানে আমরা শুধু সেটুকুই দেখছি বা শুনছি যা অ্যালগোরিদম আমাদের দেখাতে বা শোনাতে চায়। ঠিক। সত্যিকারের নতুন কিছু আবিষ্কার করা যা আমাদের রুচির বাইরে, সেটা হয়তো আরও কঠিন হয়ে যাবে। এটা সুবিধা এবং নিয়ন্ত্রণের মধ্যে খুব সূক্ষ্ম একটা ভারসাম্য। এই ভারসাম্য আর আস্থার জায়গাটাতেই তো সবচেয়ে বড় প্রশ্ন। আমরা এই কোম্পানিগুলোকে বিশ্বাস করে আমাদের জীবনের সব ডেটা দিয়ে দিচ্ছি তো, কিন্তু ওরা কি সেই আস্থার দাম রাখছে? এই যেমন গুগলের পিক্সেল ফোনের খবরটা দেখুন। গুগল নিজেই তাদের ফ্ল্যাগশিপ ফোনের ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। হ্যাঁ, এটাও বেশ বড় খবর। বলছে ফোনে একটা বড় সাইবার ঝুঁকি পাওয়া গেছে, যা ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে। এটা তো বেশ ভয়ের কথা। ভয়ের তো বটেই। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের হাতে থাকা স্মার্টফোনটা যতটা কাজের, ততটাই বিপজ্জনকও হতে পারে। তবে এর আরেকটা দিকও আছে। এটা আসলে প্রযুক্তি কোম্পানি আর সাইবার অপরাধীদের মধ্যে একটা নিরন্তর ইঁদুর বিড়াল দৌড়। মানে হ্যাকাররা পথ খুঁজছে আর এরা বন্ধ করছে। একদম। এই ধরনের ঘটনায় কি তাদের ব্র্যান্ডের ওপর একটা বড় ধাক্কা লাগে না?
অবশ্যই লাগে। আর ঠিক এ কারণেই তারা এত দ্রুত এবং স্বচ্ছভাবেই সতর্কতা জারি করেছে। আচ্ছা। ভাবুন, যদি তারা বিষয়টা লুকিয়ে রাখত আর পরে কোনো বড় হ্যাকিংয়ের ঘটনা ঘটত, তাহলে তাদের বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়াতো? ঠিক, তখন আরও বড় ক্ষতি হতো। বিশেষ করে নিজেদের হার্ডওয়্যারের ক্ষেত্রে ব্যবহারকারীর বিশ্বাস ধরে রাখাটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জরুরি আপডেটটা শুধু একটা বাগ ফিক্স নয়, এটা আসলে ব্যবহারকারীর বিশ্বাস বাঁচিয়ে রাখার একটা চেষ্টা। খবরটা শুনলে তো মনে হচ্ছে তারা ঠিক উল্টো পথে হাঁটছে। হ্যাঁ হ্যাঁ, কীরকম? সেখানে তো ব্যবহারকারীর অভিজ্ঞতার চেয়ে ব্যবসায়িক লাভকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি সেদিন আমার ভাগ্নির জন্য একটা ভালো ড্রয়িং অ্যাপ খুঁজছিলাম। সার্চ দেওয়ার পর প্রথম যে ৫-৬টা অ্যাপ এলো, তার সবই বিজ্ঞাপন। আসল ভালো অ্যাপটা খুঁজে পেতে আমাকে অনেক নিচে স্ক্রল করতে হয়েছে। এখন শুনছি তারা নাকি এই বিজ্ঞাপনের সংখ্যা আরও বাড়াচ্ছে। আপনার অভিজ্ঞতাটাই আসলে এখনকার বাস্তবতা। তাই অ্যাপল এখন শুধু আইফোন বিক্রি করে আয় করার উপর নির্ভর করতে চায় না। তাদের সার্ভিস ব্যবসা, যেমন অ্যাপ স্টোর, আইক্লাউড, অ্যাপল মিউজিক, এগুলো থেকে আয় বাড়ানো এখন তাদের প্রধান লক্ষ্যগুলোর একটি। আর অ্যাপ স্টোর হলো বিজ্ঞাপনের জন্য সোনার খনি। একদম। কারণ মানুষ সেখানে কিছু একটা কেনা বা ডাউনলোড করার উদ্দেশ্য নিয়েই যায়। কিন্তু এর ফলে তো অ্যাপ স্টোরের মূল উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। আগে আমরা জানতাম সার্চ করলে বা টপ চার্টে থাকলে অ্যাপটা আসলেই ভালো। ঠিক। এখন তো মনে হচ্ছে যার টাকা আছে তারই অ্যাপ ওপরে থাকবে। ছোট কিন্তু ভালো ডেভেলপাররা তো হারিয়েই যাবে। ঠিক তাই। অ্যাপ স্টোরটা ধীরে ধীরে একটা যোগ্যতা ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে বলা যায় একটা বিজ্ঞাপন চালিত বাজারে পরিণত হচ্ছে। এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা খারাপ হয়, কারণ সেরা জিনিসটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। আর ছোট ডেভেলপারদের জন্য তো এটা খুবই কঠিন। তাদের জন্য বড় কোম্পানিগুলোর সাথে পাল্লা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এটা হলো ব্যবহারকারীর সুবিধা এবং কোম্পানির লাভের মধ্যে এক সরাসরি সংঘাত। সবকিছু মিলিয়ে তাহলে কি দাঁড়ালো? একদিকে সুবিধা, অন্যদিকে নিরাপত্তা ঝুঁকি, আবার কোথাও ব্যবসায়িক স্বার্থের কাছে ব্যবহারকারীর অভিজ্ঞতা মার খাচ্ছে। একটা জটিল পরিস্থিতি। আর এই সব কিছুর মাঝখানে দিনের সবচেয়ে বড় খবরটা হলো টিকটক। যুক্তরাষ্ট্রের টিকটকের মালিকানা বদল হচ্ছে। এটা তো শুধু একটা অ্যাপ কেনাবেচার খবর নয়, এর পেছনে তো আরও অনেক বড় কিছু আছে, তাই না? অনেক বড় কিছু। এটা আসলে প্রযুক্তি, ব্যবসা, ডেটা এবং আন্তর্জাতিক রাজনীতির এক জটিল মিশ্রণ। এতদিন ধরে মার্কিন সরকারের মূল উদ্দেশ্য ছিল টিকটকের মালিক যেহেতু একটি চীনা কোম্পানি, বাইটড্যান্স, তাই আমেরিকান ব্যবহারকারীদের সংবেদনশীল ডেটা চীন সরকারের হাতে চলে যেতে পারে। রাইট, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। হ্যাঁ, এটা ছিল একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন। টিকটককে নিষিদ্ধ করার হুমকিও দেওয়া হয়েছিল। আর এখন একটি আমেরিকান বিনিয়োগকারী গোষ্ঠী এটা কিনে নেওয়ায় সেই সমস্যার সমাধান হয়ে গেল। ডেটা এখন আমেরিকাতেই থাকবে, তাই তো? আপাতদৃষ্টিতে তাই। এই চুক্তিটা আসলে একটা প্রযুক্তিগত সমস্যার ভূ-রাজনীতিক সমাধান। ওয়াও, ইন্টারেস্টিং। এর মাধ্যমে টিকটক আমেরিকার মতো বিশাল একটা বাজারে ব্যবসা চালিয়ে যেতে পারবে, আবার মার্কিন সরকারের জাতীয় নিরাপত্তার উদ্বেগও মিটবে। ব্যবহারকারীর ডেটা এখন আমেরিকার আইন অনুযায়ী আমেরিকান কোম্পানির নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। ঠিক আছে, ডেটা আমেরিকায় থাকলো, মালিকানাও আমেরিকান হলো, কিন্তু টিকটকের আসল শক্তি তো এর অ্যালগরিদমে, তাই না? অবশ্যই। যে জিনিসটা আমাদের ঘন্টার পর ঘন্টা স্ক্রল করাতে বাধ্য করে, যেটা নিয়ে এত সামাজিক বিতর্ক, সেই অ্যালগরিদমের কি কোনো পরিবর্তন হবে? নাকি আমরা শুধু একটা রাজনৈতিক সমস্যার সমাধান করলাম, কিন্তু মূল প্রযুক্তিগত বা সামাজিক সমস্যাটা একই রয়ে গেল? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এর সহজ উত্তর হলো আমরা এখনো জানি না। ওহ। এই চুক্তির মাধ্যমে ডেটার মালিকানা বদলাচ্ছে, কিন্তু মূল অ্যালগরিদম বা প্রযুক্তিগত কাঠামো বাইটড্যান্সের হাতেই থেকে যাবে কিনা তা এখনো স্পষ্ট নয়। খুব সম্ভবত অ্যালগরিদম একই থাকবে, শুধু এর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে নতুন আমেরিকান সত্তা। তার মানে? সুতরাং আপনি ঠিকই ধরেছেন, এটা ডেটার সার্বভৌমত্বের সমস্যার সমাধান করলেও অ্যালগরিদমের সামাজিক প্রভাবের যে বিতর্ক, সেটা হয়তো চলতেই থাকবে। এই ঘটনাটা দেখিয়ে দেয় আজকের বিশ্বে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপও কতটা শক্তিশালী আর ভূরাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অবিশ্বাস্য। আমরা আলোচনা শুরু করেছিলাম হোয়াটসঅ্যাপের একটা সাধারণ চ্যাট ট্রান্সফার ফিচার দিয়ে, আর এখন আমরা আমেরিকা আর চীনের প্রযুক্তিগত লড়াইয়ের মাঝখানে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ,
আজকের এই 4টি খবরকে একসাথে দেখলে মনে হচ্ছে প্রযুক্তি জগতের পুরো ছবিটাই চোখের সামনে ভেসে উঠছে। একদম। একদিকে কোম্পানিগুলো আমাদের জীবন সহজ করার জন্য নতুন নতুন সুবিধা দিচ্ছে, হোয়াটসঅ্যাপ বা চ্যাটজিপিটি তার উদাহরণ। কিন্তু সেই সুবিধার বিনিময়ে আমরা আমাদের ডেটা আর পছন্দ অপছন্দের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি। অন্যদিকে সেই ডেটাকে সুরক্ষিত রাখার জন্য চলছে এক নিরন্তর লড়াই, যেমনটা আমরা পিক্সেলের ক্ষেত্রে দেখলাম। ঠিক। আবার আমাদের মনোযোগকে পণ্যে পরিণত করে ব্যবসা করার চেষ্টাও চলছে পুরোদমে, যার উদাহরণ অ্যাপ স্টোর। আর এই সব কিছুর ওপর ছায়ার মতো দাঁড়িয়ে আছে ভূ রাজনীতি। হ্যাঁ, যা নির্ধারণ করে দিচ্ছে কোন প্রযুক্তি আমাদের কাছে পৌঁছাবে আর কোনটা নয়, যেমনটা টিকটকের ক্ষেত্রে ঘটল। তার মানে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আসলে একই ডিজিটাল ইকোসিস্টেমের অংশ, যেখানে প্রতিটি কাজেরই একটা প্রভাব বা প্রতিক্রিয়া আছে। ঠিক তাই, এগুলো কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, সবই পরস্পরের সাথে সংযুক্ত। যে প্ল্যাটফর্মকে আমরা বিনোদনের জন্য ব্যবহার করছি, সেটাই হয়ে উঠছে আন্তর্জাতিক ক্ষমতার লড়াইয়ের ময়দান। যে সুবিধার জন্য আমরা ডেটা দিচ্ছি, সেই ডেটাই হয়ে উঠছে আমাদের সবচেয়ে বড় ঝুঁকির কারণ। আমরা সবাই এই জটিল সিস্টেমের অংশ। এই আলোচনা শেষ করার আগে একটা চিন্তা সবার জন্য রেখে যেতে চাই। চ্যাটজিপিটির মতো এআই যখন আমাদের গান শোনার অভ্যাস নিয়ন্ত্রণ করছে, অ্যাপ স্টোরের মতো প্ল্যাটফর্ম যখন বিজ্ঞাপনের জোরে ঠিক করে দিচ্ছে আমরা কোন অ্যাপ ব্যবহার করব, তখন আমাদের পছন্দগুলো কি সত্যি আর আমাদের নিজেদের থাকছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নাকি আমরা এমন একটা পৃথিবীর দিকে এগোচ্ছি যেখানে আমাদের সব সিদ্ধান্ত কোনো অ্যালগোরিদম বা সবচেয়ে বেশি যে টাকা দিচ্ছে তার দ্বারা নিয়ন্ত্রিত হবে? এই নতুন ডিজিটাল পৃথিবীতে আবিষ্কার করার আসল মানেটা কি? এই প্রশ্নটা হয়তো আমাদের সবাইকে ভাবাবে।